এই আওয়ামী লীগটা হচ্ছে আওয়ামী লীগের কঙ্কাল দেখতে পাচ্ছেন, যা শুধু দাফন কাফন বাকি আছে, এবং সেটা গোসল ছাড়া হবে দেখবেন, কারণ পালানোর সময় তো আর গোসল করা যায় না। বিএনপি, জামাত, ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলকে একই মঞ্চে দেখা যাচ্ছে এই সরকার পতনের জন্য। আমরা বিএনপি নিয়ে খেলতেছি, তোমাদের সঙ্গে আছি, সরকারের সঙ্গে আছি, তাহলে প্রাক নির্বাচন কথাটা আসলো কেন? যেখানে বিএনপি নির্বাচনে করবে না, আমাকে গালাগালি করতেছেন আপনারা সবাই, আমি নির্বাচনে কেন গেলাম? বেশ কিছু গণমাধ্যমে একটি খবর ভেসে বেড়াচ্ছে, জামাত এবং বিএনপি আবার একই মঞ্চে একই সঙ্গে আন্দোলনের ডাক দেবার একটা সিদ্ধান্তে এসছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ব্যারিস্টার ফুয়াদ, প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ সরকার মারা গিয়েছে এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা দেশ থেকে পালানোর চেষ্টা চালাচ্ছে, এমনটাই বক্তব্য রেখেছে ব্যারিস্টার ফুয়াদ, যার কিছু অংশ বিশেষ আপনারা হয়তো ভিডিওর শুরুতে দেখেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিএনপি, জামাত, চরমোনাই, এরা নাকি সবাই একত্রিত হয়ে সরকার পতনের জন্য মাঠে নামছে, কথাটি বলেছেন ডক্টর ফয়জুল হক। জামাত বিএনপির ঐক্যবদ্ধ নিয়ে মুখ খুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং আমেরিকা বলেছে বলেই সরকার নাকি নির্বাচন শুরু করেছে। প্রিয় দর্শক, এমন একটি লাইভ টক শো সোশ্যাল মিডিয়া ভাইরাল, সেই লাইভ টক শোটিও আপনাদের সাথে শেয়ার করব। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, তো সবাইকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে আপনারা শুনুন। তো চলুন সর্বপ্রথম সেই লাইভ টক শোটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি, সেখানে কি আলোচনা হচ্ছে। চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। আমরা বিএনপি নিয়ে খেলতেছি, তোমাদের সঙ্গে আছি, সরকারের সঙ্গে আছি, তাহলে প্রাক নির্বাচন কথাটা আসলো কেন? যেখানে বিএনপি নির্বাচনে করবে না, আমাকে গালাগালি করতেছেন আপনারা সবাই, আমি নির্বাচনে কেন গেলাম? আমার মনে আমার ভাইরা মুখে আছে আমাকে ধরার জন্য, আমি নির্বাচনে কেন গেলাম? আমি নির্বাচনে কেন গেলাম? আমি গেলাম তো আমেরিকার কথা, দেখেন না প্রাক নির্বাচনে আলোচনা করতে আমাকে বলতেছে। আমেরিকা বলতেছে তুই প্রাক নির্বাচনে গিয়েছি বলে আমার জীবন হানি করার আজকে অবস্থা, আমাকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, আমার আজকে আমি আমার জীবনে রিস্ক নিয়ে আছি। সেখানে আপনি বলতেছেন প্রাক নির্বাচন আলোচনা করতে। ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে, সে বলেছে যে আমি যদি আজকে প্রেসিডেন্ট হইতাম তাহলে আমি 24 ঘন্টার মধ্যে আমেরিকার এই সমস্যার সমাধান, এই গাজার সমস্যা, ইসরায়েল সমস্যার সমাধান আমি করে ফেলতাম। এটা বলার পরে দেখেন আমেরিকার অবস্থা কি হচ্ছে। আজকে বাইডেন সাহেব সুর বদলে ফেলেছেন, তিনি বলছেন যে আমার সঙ্গে নেতানিয়াহুর অনেক পার্থক্য আছে, মত পার্থক্য আছে, সে আমার কথাটা শুনতেছে না, রাখতেছে না। ইতিমধ্যে আমেরিকানরা সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা যে $152 বিলিয়ন দেওয়া কথা ছিল ইসরায়েল এবং ইউক্রেনকে, সেটা বন্ধ করে রাখছে একটি মাত্র কথায়, কারণ ট্রাম্প বলেছে যে সে এখানে ইসরায়েলকে সাহায্য করবে না আগামীতে। এই যে অবস্থাটা এখানে বুঝতে হবে। এখানে আমেরিকা যদি বলতো যে না, তারা যদি বলতে চাইতো, তারা যদি বলতো, মুলার সাহেব যদি বলতেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা গ্রেফতার করেছো ভালো কথা, এখন তো আন্দোলন স্থিমিত হয়ে আসছে, নির্বাচন করাবা, তুমি এদেরকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দেখো নির্বাচন আসে কিনা। সাধারণত এরকম বলে সরাসরি কোন একটা দলের পক্ষ হয়ে, যে লোকটা আমার পক্ষে বলে না, তার সঙ্গে আমার যাওয়ার দরকারটা কি? কিন্তু আমি বলছি না, আপনার কাছে একটু স্পষ্ট হতে চাই, এটাই গত 2 দিন ধরে যে সরকার পক্ষ থেকে বলছে সেই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই আমরা। মানে সরকারের পক্ষে যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে গেছে কিনা, সরকার তো গোলাপ পানিতে স্বীকার করতে আছে, সরকার এটা বুঝাই দেয় বলেছে। এখন এই আমেরিকাটা প্রতিবাদ করে বলুক যে না আমরা ম্যানেজ হয় নাই, আমরা বিএনপির সঙ্গে আছি, স্টেটমেন্ট দিয়েছে, তাতে কি বুঝছেন আপনি? তাতে তো পরিষ্কার বোঝা গেছে যে আমরা বিএনপি নিয়ে খেলতেছি, তোমাদের সঙ্গে আছি, সরকারের সঙ্গে আছি, তাহলে প্রাক নির্বাচন কথাটা আসলো কেন? যেখানে বিএনপি নির্বাচনে করবে না, আমাকে গালাগালি করতেছেন আপনারা সবাই, আমি নির্বাচনে কেন গেলাম? আমার মনে আমার ভাইরা মুখে আছে আমাকে ধরার জন্য, আমি নির্বাচনে কেন গেলাম? আমি নির্বাচনে কেন গেলাম? আমি গেলাম তো আমেরিকার কথা, দেখেন না প্রাক নির্বাচনে আলোচনা করতে আমাকে বলতেছে। আমেরিকা বলতেছে তুই প্রাক নির্বাচন, বহু আগে থেকেই বলতেছে আমেরিকা, বাংলাদেশের জনগণ তো বলে, বাংলাদেশের জনগণ বলছে, বাংলাদেশে যারা আমরা তো জনগণের একটা অংশই, বুদ্ধিজীবী আছে তারা তো সব বলে আসছে। এখন আমেরিকাটা বলছে প্রাক নির্বাচনের কথা বলছে। কালকে যদি আমরা হাস সাহেবকে নিয়ে, আবু বকর কাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি হোটেল এডিসনে বা হোটেল ওয়েস্টিনে গিয়ে বলি আসেন আমরা প্রাক নির্বাচন আলোচনা করি, তখন আপনি কি বলবেন? যেখানে বিএনপি নির্বাচনে যাচ্ছে না এবং টোটাল বয়কট, এবং আমি নির্বাচনে গিয়েছি বলে আমার জীবন হানি করার আজকে অবস্থা, আমাকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, আমার আজকে আমি আমার জীবনে রিস্ক নিয়ে আছি। সেখানে আপনি বলছেন প্রাক নির্বাচন আলোচনা করতে। কাজে সরকার তো বলবেই, সরকার তো বলবে যে আমার সঙ্গে মহাশক্তি আছে, আমার সঙ্গে বিশাল সরকার বলবে এক জিনিস, আর আপনি আজকে দুই স্টেটমেন্টের মধ্যে প্রতীয়মান কি হয়? আসলে কি তারা সরকার প্রতীয়মান হয় যে হ্যাঁ সরকার যেটা বলছে তা সেটাতে আমেরিকানদের অনুসম্মতি আছে, আমেরিকানের সরকারের পক্ষে আছে,
এবং তারা বলছে আমরা 7ই জানুয়ারি পর্যন্ত দেখবো, অপেক্ষা করবো। অর্থাৎ বিএনপি কে গরম রাখতেছে, 7ই জানুয়ারি পর্যন্ত আচ্ছা, আপনি কিছুটা করেন, তারপরে আপনার আমরা কাছে দেখবো। আরো দুটো বিষয় জানা, আপনি আপাতত বলেন please। মোটামুটি বোঝাতে চাচ্ছেন যে সরকার যে ম্যানেজ বলেছে, আপনি আজকে যুক্তরাষ্ট্রের স্টেটমেন্টে মোটামুটি বুঝতে পারছেন যে সরকারের পক্ষেই তারা আছে এখনো পর্যন্ত, বিএনপির পক্ষে থাকলে বিএনপির সরাসরি বিএনপি নেতাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, লাইভ টক শোটি আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো ডক্টর ফয়জুল হক, অর্থাৎ বিএনপি জামাত চরমোনাই সকলেই ঐক্যবদ্ধ হচ্ছে সরকার পতনের দাবিতে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। বিএনপি, জামাত, ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলকে একই মঞ্চে দেখা যাচ্ছে এই সরকার পতনের জন্য। বাংলাদেশের সরকারকে পতন ঘটানোর জন্য এই দেশের যত বিরোধী দল আছে, সমগ্র বিরোধী দল, ডান বাম যে আদর্শেরই হোক, হাসিনার পতনের জন্য সবাই এখন ঐক্যবদ্ধ। দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী দল জামাত ইসলামী, যাদেরকে আন্দোলনের মাঠে বিএনপির সাথে একত্রে হয়তো একই মঞ্চে দেখা যায়নি, ভিন্নভাবে যার যার প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়েই হয়তো আমরা এই দুটি দল সহ বাংলাদেশের অন্যান্য যত ইসলামী দল এবং বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে একত্রেই হয়তো একই মাঠে একই মঞ্চে আমরা দেখতে পাবো। বিএনপি এবং জামাত যাতে কোনো অবস্থায় একত্রে আন্দোলন করতে না পারে, সে কারণে ঘরের ভিতরে বাহিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রবাদীরা দীর্ঘ প্রায় 15 বছর পর্যন্ত তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। অবশেষে তাদের সেই সকল চেষ্টা গুড়ে বালিতে পরিণত হতে যাচ্ছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বাংলাদেশের অন্যান্য বিরোধী মতের রাজনৈতিক দল বিশ্বাস করে, আদর্শ যার যার, কিন্তু দেশটা আমাদের সকলের। বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফেসিবাদের কবল থেকে সবার আগে আমার দেশকে রক্ষা করতে হবে। সে কারণেই এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা বাংলাদেশের কয়েকটি নিউজ পেপার ইতিমধ্যে এই সংবাদটি প্রকাশ হয়েছে বলে দেখেছেন। আমি আপনাদেরকে আজকে যেটা দেখাচ্ছি, ঢাকা টাইমস থেকে আপনাদেরকে একটা নিউজ দেখাচ্ছি। তারা সেখানে বর্ণনা করেছেন একসঙ্গে মাঠে নামছে বিএনপি জামাত। এই যে দেখেন, বাকি নিউজটা ভিতরে আছে, আমি এই নিউজের কিছু অংশ পড়বো, বাকিটা আমার পক্ষ থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে এই ধরনের ঐক্যটা কতটা জরুরি আমাদের জন্য ছিল এবং হয়ে পড়েছে। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সাথে এক মঞ্চে উঠছে জামাত। ইতিমধ্যে বিএনপি ও জামাতের সিনিয়র নেতারা এ বিষয়ে একমত হয়েছেন বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন দল দুটির একাধিক নেতা। এর মধ্যে এ বিষয়ে জামাতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হয়েছে বলেও জানিয়েছেন তারা। বিএনপি ও জামাতের একাধিক নেতা বলেছেন 17ই ডিসেম্বরের পর থেকে রাজপথে সক্রিয় থেকেও আরো কঠিন কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে প্রথম কয়েকদিন বিএনপি ও জামাত যুগপৎ আন্দোলন করবে এবং এ মাসের শেষ সপ্তাহে রাজধানীতে একটি সরকার বিরোধী বড় ধরনের সমাবেশে এক মঞ্চে উঠবে বলে দুটি শীর্ষ নেতারা এটা বলেছেন। এক দফা আন্দোলনের শেষ ধাপে তারা সবাইকে এক মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সেটা আগামী 17ই ডিসেম্বরের পর দৃশ্যমান হবে, আর বাস্তবায়ন হতে পারে 26শে ডিসেম্বরের পর থেকে। চূড়ান্ত আন্দোলনের আগ মুহূর্তে তারা একসঙ্গে মাঠে নামবেন, একসঙ্গে কর্মসূচি পালন করবেন। বিএনপি নেতারা জামাত প্রসঙ্গে বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ও কিছু বামপন্থী নেতাদের কারণে জামাতকে দূরে রাখা হয়েছিল, কিন্তু এত বছর জামাতকে বাইরে রেখে কি ফলাফল পেয়েছি। পার্শ্ববর্তী রাষ্ট্র কি আমাদের সমর্থন দিয়েছে? বর্তমান সরকার 1.5 যুগ বিএনপির প্রতি নিষ্ঠুর আচরণ করছে। পার্শ্ববর্তী রাষ্ট্র কি কোনো প্রতিবাদ জানিয়েছে? সেখান থেকে বিএনপির জন্য কোনো সুখবর নেই। বামপন্থী নেতাদের প্রসঙ্গে তারা বলেন, বেশিরভাগ বাম নেতারা রাজপথে আন্দোলন করছে। বাম নেতারাও চান যে যার অবস্থানে থেকে এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বিএনপি নেতাদের মতে দেশের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে জামাতের সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত। বিএনপি নেতাকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রাজপথে কর্মসূচি পালন করলে খুব দ্রুত সময়ে ভালো ফল আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক জামাত ইসলামের এক সিনিয়র নেতা ঢাকা টাইমসকে বলেছেন, ডিসেম্বরে জামাতের আমির মাওলানা মুজিবুর রহমানের সাথে একাধিকবার তারেক রহমানের কথা হয়েছে। তিনি বলেন, বিএনপি জামাত এক মঞ্চে ওঠা এখন সময়ের দাবি, আর তা বাস্তবায়নের দায়িত্ব বিএনপির। তারা যত দ্রুত এই ঘোষণা দিবে তত তাড়াতাড়ি আমাদের এক মঞ্চে দেখতে পাবেন এবং জনগণের সাথে নিয়ে রাজপথে উত্তপ্ত করে সরকারের বিদায় ঘণ্টা অতি দ্রুত বেজে উঠবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপির একাধিক একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকা মহানগর বিএনপি ও ঢাকা মহানগর জামাত আন্দোলন ও জোট প্রশ্নে ভার্চুয়ালি সভা করেছে। সবাই দল দুটির শীর্ষ নেতারা না থাকলেও হাইকমান্ডের নির্দেশে দুই দলের মহানগর সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন মহানগর অধিকাংশ জেলায় বিএনপি জামাতের নেতাদের সাথে বৈঠক হচ্ছে, কোনো স্থানে সশরীরে, আবার কোনো জেলায় ভার্চুয়ালি। ইতিমধ্যে জেলা পর্যায়ের কয়েকটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দলটির আরেকটি সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি জামাতের ইসলামী
জামাতে ইসলামী রাজপথে যুগোৎপাদ আন্দোলনের ঘোষণা দিবে, আর চলতি মাসের শেষ সপ্তাহে রাজধানীতে কোনো একটি বড় সমাবেশের মঞ্চে এক মঞ্চে উঠবে। আজকে দেখেন সরকার পতনের এই মুহূর্তে যে এক দফা দাবি রাজপথে চলছে, সেখানে 37টি রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করছে। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে এ পর্যন্ত 11 দফায় 22 দিন অবরোধ ও 3 দফায় 4 দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিরোধী জোটগুলো। 28 অক্টোবর জামাত ইসলামী ও প্রশাসনকে উপেক্ষা করে মতিঝিলে বড় ধরনের শোডাউন করে। এরপর থেকে বিএনপির প্রকাশ্যে সরকার বিরোধী আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা হতে থাকে অবরোধ হরতালের কর্মসূচি। বিএনপির এক সময় বড় শরিক জামাত বিরোধী জোটের সাথে যুগোৎপাদ আন্দোলন না করলেও শুরু থেকে অভিন্ন কর্মসূচি, মূলত এই দুটি দলের অভিন্ন কর্মসূচির মধ্যেই দীর্ঘদিনের দূরত্ব মোচনের ভূমিকা রেখেছে। এদিকে বিএনপি সমমনা জোটের কয়েকটি শরিকদের দল শুরুতে জামাত ইস্যুতে প্রবল বিরোধিতা করলেও সে অবস্থান থেকে সরে এসেছে তারা। বাম নেতারা বলছেন বাকশালী শাসনকে দেশ থেকে বিদায় করতে প্রয়োজন বৃহত্তর ঐক্য, আর সেখানে সকল ধর্মবর্ণের সবাই থাকতে পারে। জামাত ছাড়াও যুগোৎপাদ আন্দোলনের বাইরে থাকা নির্বাচনে অংশ না নেওয়া অন্য দলগুলো এক মঞ্চে নিয়ে আসার সিদ্ধান্ত বাস্তবায়ন কাজ করছে বিএনপির হাইকমান্ড। ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি আপনারা মনোযোগ সহকারে আশা করে শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির একজন টপ লেভেলের নেত্রী, যার ভিডিও সকলে আপনারা দেখে থাকেন এবং তার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। জনপ্রিয় দর্শক শ্রোতা, জামাত বিএনপির বিষয়টি নিয়ে উনি আসলে কি বুঝাইতে চাচ্ছে, চলুন তার মুখ থেকেই শুনে আসি। বেশ কিছু গণমাধ্যমে একটি খবর ভেসে বেড়াচ্ছে, জামাত এবং বিএনপি আবার একই মঞ্চে একই সঙ্গে আন্দোলনের ডাক দেবার একটা সিদ্ধান্তে এসছে। এবং আমরা জানি যে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যেই বাম দলগুলো রাজপথে ছিল, সরকার বিরোধী আন্দোলন করেছে, এক দফা দাবিতে তারা তাদের মতন করে কর্মসূচি পালন করেছে, তারাও কিন্তু জামাতের সঙ্গে এক মঞ্চে যাওয়ার ব্যাপারে মোটামুটি একমত। বিষয়টি আসলে এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে ঘরে যখন আগুন লাগে তখন সেটি নেভানোটাই মূল লক্ষ্য হওয়ার কথা। কারা সেই আগুন নেভাচ্ছে, কারা পানি দিচ্ছে, কারা সাহায্য করছে আগুন নেভানোতে, তার চেয়ে অনেক বড় লক্ষ্য হচ্ছে আগুনটি যত দ্রুত সম্ভব নিভিয়ে ফেলা। এবং বাংলাদেশে এখন যা চলছে, গত 15 বছর ধরে একেবারে ধারাবাহিকভাবে যা চলেছে এবং যেটি এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেই পরিবেশ তৈরি করা হয়েছে, সেটা ঘরে আগুন লাগার সঙ্গে কোনোভাবেই সেটাকে আলাদাভাবে দেখানোর কোনো উপায় নেই। আমরা যদি একটু দেখি যে টিবিএস কি রিপোর্ট করেছে, তাদের ভাষ্য হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান আন্দোলন জোরদার করতে এবার এক মঞ্চে আসছে বিএনপি জামাত। দল দুটির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা সরকার বিরোধী দলগুলো নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যর ঘোষণা আসছে। আগামী 17 বা 18 ডিসেম্বর এই মঞ্চ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে নিশ্চিত করেছে বিএনপি জামাত সূত্র। মঞ্চটিতে অন্যান্য সরকার বিরোধী দলও থাকবে। 16 ডিসেম্বরের পর থেকে নতুন এই মঞ্চের ব্যানারে সব কর্মসূচি একসঙ্গে পালন হবে। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব দলের নেতারা এক মঞ্চে একসাথে কর্মসূচিতে অংশ নেবেন। তবে চলমান আন্দোলনে যুক্ত যেসব দল নতুন মঞ্চের ব্যানারে আসবে না, তারা এখনকার মতন সরকার বিরোধী যুগপৎ আন্দোলন চালিয়ে যাবে। ফ্যাসিবাদ বিরোধী যেই মঞ্চ তৈরি হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হচ্ছে, সেই ঐক্যে আমরা চরম বাম থেকে শুরু করে চরম ডান পর্যন্ত সকলকে এক মঞ্চে নিয়ে আসতে পারছি। এটা আমি মনে করি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে বিরোধী মতের রাজনীতি করতে গিয়ে গত কয়েক বছরে যারা নানান রকম নির্যাতনের মুখোমুখি হয়েছেন, তাদের জন্য একটি বড় বিজয়। ঠিক যেমন নির্বাচনের তফসিল ঘোষণার পরপর একটি বড় বিজয় আমরা আমাদের বিরোধী দলের নেতাকর্মীদের দেখেছিলাম, দলকে অটুট রাখা, সংগঠনকে অটুট রাখা, সরকারের নানা প্রলোভন, নানা ভয়, নানা ভীতি, নানা চাপ উপেক্ষা করেও যখন নেতারা আত্মগোপনে থেকেছেন, কিন্তু তারপরেও সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই পাতানো নির্বাচনের খেলায় অংশ নেননি এবং প্রমাণ করেছেন যে শত নির্যাতন সত্ত্বেও বিএনপিকে ভাঙা অসম্ভব। সেটি ছিল আমাদের প্রথম বিজয়। এবং এখন যখন একেবারে চরম বাম থেকে শুরু করে চরম ডান পর্যন্ত সকলেই একমত হয়েছেন যে সরকারকে যে কোনো মূল্যে, অবৈধ সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরানো এবং মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেবার জন্য যা যা করা দরকার তার সবকিছু তারা করতে প্রস্তুত। এটি আমাদের দ্বিতীয় বিজয়। কারণ বহু সময় আমরা দেখেছি যে জামাতের সঙ্গে বাম দলগুলো বসতে রাজি নয়, কিংবা বাম দলগুলোর সঙ্গে জামাত অস্বস্তি বোধ করে, নানান রকম সমীকরণ আমরা দেখেছি। কিন্তু এই প্রথমবারের মতন আমরা দেখতে পাচ্ছি যে চরম ডান থেকে শুরু করে চরম বাম পর্যন্ত সকলেই বুঝতে সক্ষম হয়েছে যে যে কোনোভাবে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, বাংলাদেশের 17 কোটি মানুষকে বাঁচাতে হয়, যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে হয়, তাহলে এখন এক মঞ্চে দাঁড়ানো ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে
অত্যন্ত শক্তিশালী। গত কয়েক বছর বিএনপির সঙ্গে প্যারালালি যেই দলটির উপর ক্রমাগত নিবর্তন চালানো হয়েছে, যেই দলটিকে ভাঙবার চেষ্টা করা হয়েছে, যেই দলটির নেতাকর্মীরা জেল জুলুম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে, সেই দলটির নাম হচ্ছে জামাতে ইসলামী। কিন্তু তারপরেও আমরা দলটির যে সাংগঠনিক শক্তি, ঐক্য, সংহতি এবং একেবারে দলের টপ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দলের প্রতি যে আনুগত্য এবং নিয়মানুবর্তিতা আমরা লক্ষ্য করেছি, সেটি সার্টেনলি একটা বিষয় ইঙ্গিত করে যে সংগঠন হিসেবে বা দল হিসেবে জামাত শক্তিশালী শুধু নয়, তাদের নেতা কর্মীদের যে ঐক্য, সংহতি, দৃঢ়তা এবং দলের প্রতি আনুগত্য, তাতে একটি রাজনৈতিক দল হিসেবে জামাতকে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন, দলটি টিকে যাবে। এবং এই রকম রাজনৈতিক দল যখন আন্দোলনে যুক্ত হবে বিএনপির সঙ্গে, তখন আমরা সবসময় বলি যে একটা সিনার্জিক ফোর্স, একটা শক্তিশালী অবস্থা তৈরি করা মতন একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। নানান রকম ভাবে জামাতকে আসলে রাজনীতির মাঠ থেকে সরানোর চেষ্টা আমরা দেখেছি জামাতের নিবন্ধন বাতিল হয়ে যাওয়া, আমরা দেখেছি জামাতকে নানানভাবে চাপে ফেলবার নানান কৌশল আমরা দেখেছি, কিন্তু তার কোনোটি সাকসেসফুল হয়েছে বলে এখন পর্যন্ত দেখা যায় না। এবং সংগঠন গড়ে তুলতে এবং নেতাকর্মীদেরকে প্রশিক্ষিত করতে দলটিকে আমরা দীর্ঘ সময় পরিশ্রম করতে দেখেছি, সময় দিতে দেখেছি। এবং বিভিন্ন সময় আমরা জানি যে হাসপাতাল, স্কুল, কোচিং সেন্টার তৈরি করা এবং নিজেদের কর্মীদেরকে সেখানে নিয়োগ দেয়া, তাদের একটা ব্যবস্থা তৈরি করে দেয়া, তাদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য জামাত কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করেছে। এবং জামাতের নেতাকর্মীরা তাদের একেবারে টপ থেকে শুরু করে একেবারে যেই তৃণমূলের কর্মীটা, তারাও কিন্তু তাদের যতটুকু সাধ্য, সেই যে সীমিত সাধ্য, সেটার মধ্যে দিয়ে কিন্তু তারা যেই সিস্টেম আছে, যে নিয়ম আছে দলটির, সেটি একেবারে অক্ষরে অক্ষরে পালন করে যায়। এবং আমরা দেখেছি যে দলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আইনগত এবং রাষ্ট্রীয় বাধার মুখোমুখি জামাতকে ফেলা হয়েছে। কিন্তু এর মধ্যে দিয়েও যেটা খুবই লক্ষণীয়, যে নানান রকম সিস্টেম্যাটিক বাধার মধ্যে পড়েও কিন্তু জামাত তার শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। এবং এখন যেই অবস্থাতে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ, তাতে আমার মনে হয় যে বাম দলগুলোর সঙ্গে যখন চরম ডানপন্থী এই জামাতের একটা যুগপৎ আন্দোলন শুরু হবে, একটা হ্যান্ড ইন হ্যান্ড কর্মসূচি শুরু হবে, তখন সত্যি সরকারের পক্ষে শুধুমাত্র তার যেই স্টেট মেশিনারিজ আছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই শক্তিটা আছে, সেটাকে ব্যবহার করে দমন করা বা সেটাকে ব্যবহার করে টিকে থাকা সরকারের পক্ষে সত্যিই খুব কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর প্রায় লাস্ট মুহূর্তে চলে এসেছি। এবার আমরা সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ব্যারিস্টার ফুয়াদ কেন আওয়ামী লীগ সরকার মারা গিয়েছে এমন কথা বললেন। সেই ভিডিওটি অবশ্যই দেখাবো। তো আপনারা ব্যারিস্টার রবিন ফারহানের বক্তব্যটি শুনলেন, অবশ্যই আপনাদের মতামত কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ফাঁকে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ ভিডিওটি দেখে আসি। এই আওয়ামী লীগটা হচ্ছে আওয়ামী লীগের কঙ্কাল দেখতে পাচ্ছেন, যা শুধু দাফন কাফন বাকি আছে, এবং সেটা গোসল ছাড়া হবে দেখবেন, কারণ পালানোর সময় তার গোসল করা যায় না। এই আওয়ামী সরকারের অলরেডি মৃত্যু হয়ে গেছে, আইসিও সিসিওতে কোথাও নেবার সুযোগ নাই। আওয়ামী লীগের নেতাদের কয়টা করে পাসপোর্ট ভিসা করা আছে, এইসব খবরও আমাদের কাছে আছে, কারণ আমাদেরও আওয়ামী লীগের মধ্যে বন্ধুবান্ধবরা আছে, তাদের সরকারি লাল পাসপোর্টের বাইরে দেশি পাসপোর্টে তারা ভারতের ভিসা করে রাখছে, থাইল্যান্ডের ভিসা করে রাখছে, অন্য আরও 2-4টা দেশের ভিসা করা আছে। তারা যে পালাবে, পালানোর টিকিট করা আছে। কোনো আওয়ামী লীগ নেতার ব্যাপারে আমি জানি 1 মাসের টিকিট করা আছে, তার প্রত্যেক দিনের টিকিট করা আছে কোনো আওয়ামী লীগ নেতার, কারণ কোন দিন পালাইতে হবে সে জানে না, যে কোনো দিন এই আওয়ামী লীগ সরকারের পতন হইতে পারে। তো বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ সরকারের মৃত্যু হয়ে গেছে, আওয়ামী লীগ দল মৃত্যু হয়ে গেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা কঙ্কাল দেখতে পাচ্ছেন, তার শুধু দাফন কাফন বাকি। অতএব এই আওয়ামী সাপ থেকে দেশকে মুক্ত করবার একমাত্র মাধ্যম হচ্ছে গণ অভ্যুত্থান, লড়াই। অতএব এই মৃত দল এবং সরকারের বিরুদ্ধে, এই কঙ্কালের বিরুদ্ধে শুধু শেষ ধাক্কাটা দিতে হবে, তাহলেই দেখবেন এই কঙ্কাল বালির ফানুসের মতো ঝরে পড়ে গেছে। আপনারা দেখেন যে 10 তারিখে পরশুদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির সারা বাংলাদেশে কর্মসূচি ছিল। সারা বাংলাদেশে তারা হাজার হাজার মিছিল মিটিং করেছে, শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। কিন্তু আমরা দেখেছি হবিগঞ্জ থেকে শুরু করে অনেক জেলায়, বরিশালে, ভোলাতে, বিভিন্ন জেলাতে মানে উলঙ্গভাবে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, লাঠিচার্জ করেছে। অতএব বিএনপি বারবার প্রমাণ করেছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, তারা কোনো ঝামেলায় জড়াচ্ছে না। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি তাদেরকে গুলি করা হচ্ছে,
বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। মিছিল থেকে আপনারা দেখেছেন প্রেস ক্লাবে গত সপ্তাহে 12 জন জাতীয়তাবাদী শ্রমিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অতএব ধরপাকড় তো চলছে। প্রশ্ন হচ্ছে ধরপাকড়ের নাটক তো আমরা গত 15 বছর থেকে দেখছি, এটার কোনো উসিলা দরকার নাই। উসিলাও আওয়ামী লীগ তৈরি করে, আওয়ামী লীগে তার উপরে আপনার বাস্তবায়ন করে। এটা হচ্ছে ওই যে সর্প হয়ে দংশন করে ওজা হয়ে ঝাড়ার মতো অবস্থা হয়েছে, এই হচ্ছে আওয়ামী লীগ। অতএব এই আওয়ামী সাপ থেকে দেশকে মুক্ত করবার একমাত্র মাধ্যম হচ্ছে গণ অভ্যুত্থান, লড়াই। অতএব এই মৃত দল এবং সরকারের বিরুদ্ধে, এই কঙ্কালের বিরুদ্ধে শুধু শেষ ধাক্কাটা দিতে হবে, তাহলেই দেখবেন এই কঙ্কাল বালির ফানুসের মতো ঝরে পড়ে গেছে। যানজটের একটা বড় জায়গা হচ্ছে, আপনি দেখবেন টেলিভিশন ক্যামেরাগুলো যেখানে এসে এই ছবিগুলো দেখায়, আমরা ইতিমধ্যে বিশ্বস্ত সূত্রে জেনেছি ট্রাফিক পুলিশকে দিয়ে তারা ওই রাস্তাটা 10-15 মিনিট 20 মিনিট ধরে ব্লক করে রাখে। ব্লক করে রাখার পরে সেই জায়গাতে তারা ক্যামেরা ধরে। অতএব দেখা যাচ্ছে যে আপনি একটা যে কোনো খালি রাস্তা, মহল্লা রাস্তাও যদি আপনি 15 থেকে 20 মিনিট হোল্ড করে রাখেন, আপনি দেখবেন সেখানে জ্যাম পড়ে যাবে, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে কিছু উচ্চবিত্তের এলাকা আছে, সেই এলাকাগুলোতে কখনোই হরতাল সেরকম হয় না। ধরেন ধানমন্ডি, গুলশান, বনানী, এই অঞ্চলের মানুষগুলোতে তারা দেখবেন বরাবরই গাড়ি ব্যবহার করে। এরকম একটা রাস্তায় গিয়ে অনেকগুলো গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে, ইভিনিংয়ে তারা রেস্টুরেন্টে খেতে যায়, রেস্টুরেন্টের সামনে 50টা গাড়ি পার্ক করা আছে, এইরকম ছবি দেখিয়ে বলা হচ্ছে হরতাল অবরোধ হচ্ছে না। যারা এটা জেনুইনলি দেখতে চায় তাদের এই যে পথটাতে আজকে আমরা মিছিল করলাম, বিজয়নগর নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে বিএনপির অফিস হয়ে আমরা যারা ফিরে আসলাম সেগুন বাগিচাতে, আমরা দেখলাম এইরকম একটা পথ পাড়ি দিতে রাস্তায় যদি জ্যাম থাকতো আমাদের আধা ঘন্টা সময় লাগতো, সেই রাস্তাটা আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে পার হয়ে চলে আসছি। অতএব গাড়ির যে নাটক এবং মঞ্চস্থ করা হচ্ছে, আমরা জানি বাধ্যতামূলকভাবে এটা করছে, যেভাবে বিভিন্ন লাইনের গাড়িকে বাধ্য করে বিভিন্ন এলাকাতে বাস চালাতে বাধ্য করা হচ্ছে, বলা হচ্ছে ক্ষতিপূরণ সরকার দিবে। তো অতএব এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা এবং রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে কোনো গাড়ির চালককে যদি রাস্তায় নামতে বাধ্য করা হয়, সেটাকে। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 4টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো রকমের মূল্যবান মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনুরোধ করব, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আবারও বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।